আসসালামু আলাইকুম। ঢাকা জেলার রাজনৈতিক টক শো তারুণ্যের রাজনীতি। আজকের আলোচনার বিষয় জুলাই স্পিরিট কোন পথে। আজ আমাদের সাথে যুক্ত রয়েছেন সরফরাজ হক সজীব, মুখপাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা। ভাই, আপনি কেমন আছেন ভাই? জি, আলহামদুলিল্লাহ ভাই। ভালো আছেন আপনি? জি ভাই, আপনি ভালো আছি ভাই আমি। এবং আপনাকে ভাই অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে সময় দিয়েছেন আপনার ব্যস্ততার সময় থেকে। আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। হ্যাঁ ভাই, আপনাকেও ধন্যবাদ দিতে চাচ্ছি। আপনি এই যে তরুণদের কথা, যুবকদের কথা, যারা রাজনীতিতে হয়তো 5 আগস্টের পরে যারা রাজনীতির আহ কাঠগড় দেখতেছে, রাজনীতির রাজপথ দেখতেছে, তাদেরকে নিয়ে আপনি মত প্রকাশের সুযোগ করে দিচ্ছেন। এর জন্য আসাদ ভাই, আপনাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ, এবং আপনার ঢাকা চ্যাটকেও ধন্যবাদ জানাই। এবং আমি যদি বলতে চাই, আমি যদি বলি যে মূলত ঢাকা চ্যাটটা কি এবং তাওয়ানোর রাজনীতি কি, আমাদের মূল উদ্দেশ্য কি যে যারা তরুণ তার ভয়েসটা সবার সামনে তুলে ধরা। আমরা শুনতে চাই এবং সবাইকে শোনাতে চাই, এটা আমাদের মূল উদ্দেশ্য। আমরা 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 বর্তমানে এই উদ্দেশ্যেই আশা করি আমরা কাজ করতে পারবো আপনাদের সহায়তায়। ভাই, আমরা শুরু করি ভাই, আমার কাছে অনেকগুলো প্রশ্ন আছে এই টপিক নিয়ে। হ্যাঁ হ্যাঁ ভাই, আমরা শুরু করি অবশ্যই। ভাই। ভাই, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে আহ জুলাই আন্দোলনের ফলে আমরা যে পরিবর্তন আশা করেছিলাম, বাস্তবে তার কতটুকু অর্জিত হয়েছে এবং এর মাত্রা কতটুকু গভীর এবং কার্যকর? আচ্ছা ভাই, প্রথমে আপনাকে ধন্যবাদ দিতে চাই যে আপনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এবং 5 আগস্ট আমরা প্রথমে আমাদের এই জুলাই আন্দোলনটা শুরু হয় কোটা দিয়ে। প্রথমে যে কোটার যে বৈষম্য, চাকরিতে যে বৈষম্য, এই বৈষম্য দিয়ে পরবর্তীতে 9 দফা, পরবর্তীতে এক দফায় তা রূপান্তর হয়। এই এক দফার দাবি ছিল স্বৈরাচারের পতন, নতুন বাংলাদেশ বিনির্মাণ। মানুষ এই স্বাধীনতা 54 বা 55 বছরে যেইভাবে বাংলার মানুষ বৈষম্যের শিকার হয়েছে, বাংলার মানুষ অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, ঠিক সেইভাবে মানুষ চেয়েছিল নতুন করে এই দেশটাকে আবার রিফর্ম করবে। এর জন্যই 5 আগস্টের এক দফার দাবি ছিল আমাদের এই 5 আগস্টের এক দফা। আমরা 5 আগস্টের এক দফা আন্দোলনের পরবর্তীতে আমরা দেখতে পেলাম কিছু রাজনৈতিক দল এই আন্দোলনকে, এই গণ অভ্যুত্থানকে তারা হয়তো মনে করে নিয়েছিল তাদের ক্ষমতার পালাবদল। কিন্তু এই 5 আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছিল, অবশ্যই আওয়ামী আর আওয়ামী দোসররা বাদে বাংলার সকল শ্রেণী পেশার মানুষ এখানে অংশগ্রহণ করেছিল। যদিও অনেকে রাজপথে থাকতে পারেনি, কিন্তু মৌন সমর্থন এই বাঙালি জাতির সবার ছিল এই আন্দোলনের এবং এই গণ অভ্যুত্থানের পক্ষে, শুধু আওয়ামী লীগ আর আওয়ামী লীগ দোসররা বাদ। তো যারা এই আন্দোলনে কোনো রাজনৈতিক দলের ছিল না, তারা চেয়েছিল, এবং আমার মনে হয় কিছু রাজনৈতিক দলও চেয়েছিল হয়তো এই বাংলাদেশ পরিবর্তন হবে। কিন্তু আমরা 5 আগস্টের পরে দেখলাম একটি বৃহৎ দল এই 5 আগস্টের এই 5 আগস্টের যেই স্পিরিট, এই স্পিরিটকে পদে পদে বাধাগ্রস্ত করছে। এবং আমাদের এই গণ অভ্যুত্থানের পরে মানুষ যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নটাকে তারা ধূলিসাৎ করার দ্বার প্রান্তে নিয়ে গেছে। তারা তাদের কথার মাধ্যমে এখনো বুঝাতে চায় এটা শুধু একটা গণ অভ্যুত্থান বা নতুন কোনো প্রক্রিয়া নয়, এটা এক সরকার গিয়েছে, আরেক সরকার আসবে, শুধু এইটার প্রক্রিয়া, যার জন্য তারা শুধু নির্বাচন, নির্বাচন এবং নির্বাচন। অবশ্যই বাংলাদেশে গণতান্ত্রিক ধারায় ফিরতে হলে একটাই মাধ্যম, সেটা হচ্ছে নির্বাচন। আমরাও চাই প্রত্যেকটা মানুষ ভোটাধিকার প্রয়োগ করুক এবং তাদের মতের ভিত্তিতেই একটি সরকার গঠন করুক। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে 17 বছর আমরা ভোট দিয়েছিলাম। আমরা এর আগেও ইলেকটেড সরকার যারা এখন নির্বাচন চায়, তাদের মাধ্যমেও আমরা নির্বাচন দেখেছি। আমরা দেখেছি সেই নির্বাচনে তারা জিতে কি এই জাতির জন্য কি কাজ করেছে, তারা দুর্নীতিতে 5বার চ্যাম্পিয়ন করেছে আমাদের এই দেশকে। এবং আজকে তারাই এই গণ অভ্যুত্থানটাকে তাদের ক্ষমতার পালাবদল হিসেবেই তারা দেখতে চাচ্ছে। এর জন্য হয়তো আমাদের এই জুলাইয়ের স্পিরিটটাকে বাধাগ্রস্ত দেখতেছে। এবং মানুষ, সাধারণ জনগণ, দেখবেন আপনি এখন সাধারণ জনগণ কিন্তু এখন ভোটের কথা বললে বলে যে ভোট আমরা চাই না, আমরা চাই শান্তিতে থাকতে। এই এই সাধারণ মানুষের প্রাধান্য, যেহেতু সাধারণ মানুষই ভোট দিয়ে এই সরকার আনবে বা একটি গণতান্ত্রিক রাস্তায় নিয়ে আসবে আমাদের এই দেশকে, সেই দেশের জনগণই এখন বলতেছে। আপনি দেখবেন রাস্তায় যদি আপনি, আসাদ ভাই আপনাকে বলি, আপনি যদি রাস্তায় মানুষকে জিজ্ঞেস করেন ভাই আপনি কি ভোট চান, আপনি কি এই দেশে নির্বাচন চান নাকি সংস্কার চান,
আপনি দেখবেন কয় পার্সেন্ট মানুষ, আপনাকে জরিপের দায়িত্ব দিলাম যে কয় পার্সেন্ট মানুষ এই দেশে নির্বাচন চায় আর কয় পার্সেন্ট মানুষ এই দেশে সংস্কার চায়। ভাই আপনি খুব ভালো বলেছেন। আমি অবশ্যই যখন আমি কোনো কোথাও যাওয়া হয়, কোনো অটো বা যে অটো চালক, রিক্সা চালক, যে কোনো যে সাধারণ মানুষজনের সাথে কথা যতদূর বলা হয়েছে, সবারই একটা আশা যে সময় আরো নেওয়া প্রয়োজন ইউনূস সরকার, এটা অনেকেই বলেছে। বাট সিস্টেমে আসলে আমাদের যে আমরা সিস্টেমে কথাবার্তা বলি, যদি আমরা আমাদের একটা মানে আমাদের দেশের যে রাজনৈতিক প্রক্রিয়া সেই ভিত্তিতে কথা বললে অবশ্যই আপনার নির্বাচন জরুরি, আমি মনে করি পার্সোনালি, এবং সবাই এটা মনে করে। বাট সবকিছু একটা সময় প্রয়োজন। তো ভাই আপনি একটা কথা বলছেন যে সকল পেশার মানুষ এই আন্দোলনে যুক্ত ছিল। আমার যে প্রশ্নটা ছিল যে সকল পেশার মানুষ যে আশা নিয়ে আন্দোলনে যুক্ত হয়েছিল, সেই আশা এইক্ষণ পর্যন্ত 8 মাস পরে গিয়ে কতটুকু কার্যকর হয়েছে বা কতটুকু পূর্ণ হয়েছে আপনার দৃষ্টিকোণ হ্যাঁ, থেকে কি মনে হয়? হ্যাঁ, আমি বলতে চাই যে সাধারণ মানুষের যদি আশা, আমি মনে করি ন্যূনতম কিছু আশা পূরণ হয়েছে। যদি আশাই পূরণ না হতো, বা এই যে 5 আগস্টের পরে যে উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে, আমি মনে করি তাদের ভুল বা কিছু ভুল আছে, আবার তাদের কিছু প্রাপ্তিও রয়েছে। আমরা প্রথমে আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে গালি পর্যন্ত দিয়েছিলাম, আমিও বলেছিলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টার অবশ্যই ভুল আছে। কিন্তু এখন আপনি দেখেন, এখন স্বরাষ্ট্র উপদেষ্টার প্রশংসা কে না করে, স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যকলাপে এখন কিন্তু সবাই সন্তুষ্ট। তো 5 আগস্টের পরবর্তী যে উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে, তারা যদি সুন্দর কাজগুলা না করতো, আমার মনে হয় এই বাংলার জনগণটাই বলতো যে এই 1 মাস বা 2 মাসের মধ্যে নির্বাচন দেওয়া দরকার, এই উপদেষ্টা পরিষদ অবশ্যই কোনো কার্যক্রম করতেছে না। আর আমরা মনে করি যে 5 আগস্টের পরের থেকে অবশ্যই মানুষের জানমাল এবং মানুষ অবশ্যই সুযোগ পাচ্ছে, এবং মানুষের কিছু আশা হয়তো পূরণ হয়েছে। আমি মনে করি এর জন্য মানুষ চাচ্ছে যে এই 5 আগস্টের পরে যে উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে, এই উপদেষ্টা পরিষদ আরো সময় নিক। কেউ কেউ বলে 5 বছর, আপনি বিদেশের মাটিতে গেলে প্রবাসীরা পর্যন্ত বলে 5 বছর, আমাদের দেশের মানুষ বলে নির্বাচন চাই না। এখন আমরা যদি এই পথে আরো কিছুদিন হাঁটি, আমার মনে হয় আমরা যদি এই উপদেষ্টা পরিষদের অবশ্যই ভুল আছে এবং তাদের কিছু প্রাপ্তিও আছে, এই ভুল এবং প্রাপ্তির মাঝে তাদেরকে যদি কিছু সময় দেওয়া হয়, তারা এবার আপনি দেখবেন যে দ্রব্যমূল্যের দাম এবার রমজানে, আপনি আসাদ ভাই, আপনি যত রমজানে বাজার করেছেন, এবারের বাজারের তুলনায় আপনার কাছে একটা প্রশ্ন, এবারের বাজারে আপনি কি সন্তুষ্ট কিনা, বাজার মূল্যে অবশ্যই আপনি কি এখানে সন্তুষ্ট কিনা? এখানে প্রশ্নটা আমার ক্ষেত্রে না, আমি অনেকের সাথে কথা বলছি এই বিষয় নিয়ে, সবাই বলছে যে না তারা সন্তুষ্ট। এবং একটা বিষয় কি আমি যদি আপনার শেয়ার করি যে আহ, বর্তমান যেই আপনার অন্তর্বর্তীকালীন সরকারের একটা বিষয় খুব ভালো লাগছে, তারা যদি কোনো ভুল করে এই ভুল তারা পরবর্তীতে শুধরায়, এটা খুব একটা মানে একটা গুড একটা দিক আমার মনে হচ্ছে। এবং আমরাও সাপোর্ট করি, বাট সবকিছুর একটা সময়সীমা প্রয়োজন, যেটা সব ক্ষেত্রেই আমি মনে করি যে আমরা যতই বলি যে আরো পরে 2-3 বছর, বাট আপনার যেমন এই সরকারও প্রয়োজন, তেমন আপনার নির্বাচনও প্রয়োজন, যেটা যেটা আমার মতামত। অবশ্যই আপনার একটা ভিন্নতা থাকতে পারে। তাই এখানে আমি আর একটু কথা বলি, সেটা হচ্ছে যে আমারও ভোটাধিকার প্রয়োগ করার বয়স হয়েছে। আমিও চাই এই দেশে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন হোক, এবং যেই নির্বাচনের মাধ্যমে একটি ইলেকটেড সরকার এই দেশ পরিচালনা করুক, এবং মানুষ যেই 17 বছরের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, সেই ভোটাধিকার আবার ফিরে আসুক। কিন্তু এই নির্বাচনের, তো আমরা মনে করি বাংলাদেশে অবশ্যই নির্বাচন হওয়া দরকার। বাংলাদেশে অবশ্যই আমরা চাই নির্বাচন হোক, যেহেতু এটি একটি গণতান্ত্রিক দেশ, এবং গণতান্ত্রিক দেশে নির্বাচন এবং ভোটাধিকার প্রয়োগ অবশ্যই এই আহ, জাতি 17 বছরে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, এবং অনেক যুবকরা রয়েছে যারা ভোট দেওয়ার জন্য আকুল ভাবে তাকিয়ে রয়েছে, এবং আমরা চাই এই যুবকদের আকাঙ্ক্ষা এই ভোটাধিকার প্রয়োগ। কিন্তু আমরা চাই সেই পরিবেশ তৈরি হোক, এবং পরিবেশ তৈরির পরিপ্রেক্ষিতে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হোক, সেই নির্বাচনের মাধ্যমে এই উপদেষ্টা পরিষদ যদি ভালো করে থাকে, সেই ভালো দিকগুলো যাতে বাংলার মানুষ, বাংলাদেশের মানুষ ভালোভাবে তারা সেই অধিকারগুলা, সেই উপকারগুলা এই উপদেষ্টা পরিষদ থেকে সঠিকভাবে পাক। এটাও আমার চাওয়া। হ্যাঁ, যারা অংশগ্রহণ করেছিল তাদের আশা হ্যাঁ, কতটুকু পূর্ণ হয়েছে, এবং তারা বর্তমানে কি অবস্থায় আছে, তারা কি বর্তমানে কোনো আপনাদের সাথে কি যোগাযোগ আছে, নাকি তারা বর্তমানে যার যার কাজই করছে, কি অবস্থায় তারা আছে বর্তমানে আচ্ছা, যারা আন্দোলনে আচ্ছা, যুক্ত দেখেন, হয়েছিল? দেখেন, আমাদের আরিফ সোহেল ভাই একটা কথা বলেছিল যে আপনাদের মধ্যে ওভার রেটেড কারা রয়েছে, ওভার। তো আমরা, আরিফ সোহেল ভাই বলেছিল এখানে যারা আমাদের নেতা রয়েছে সবাই ওভার রেটেড, আর যারা আন্দোলন করেছে এবং আন্দোলন পরবর্তী সমাজে যার যার অবস্থানে ফিরে গিয়েছে।
তারা বাদে সবাই ওভার রেটেড। তো আমরা এই ক্ষেত্রে বলতে চাই, বাংলাদেশের মানুষ যারা সাধারণ মানুষ ছিল, যারা 5 আগস্টের আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছে, যারা জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রেখেছে, অনেকেই তাদের ঘরে ফিরে গিয়েছে এবং তারা তাদের কাজকর্মে ব্যস্ত হয়ে গিয়েছে। কিন্তু তারা আবারও বলে, যদি এই জুলাই গণঅভ্যুত্থানের মতো আরেকটি গণঅভ্যুত্থানও ঘটানো হয়, আমরা আবার একসাথে মাঠে নামবো এবং আবার একসাথে যারাই এই স্বৈরাচারী মনোভাব নিয়ে বাংলার মানুষকে সেই শেখ হাসিনার মতো অত্যাচার, নির্যাতন এবং বৈষম্যের শিকার করবে, আমরা তাদের বিরুদ্ধে লড়ে যাব। এখন আপনি দেখেন 5 আগস্টের আগের ঘটনা আর 5 আগস্টের পরের ঘটনা যদি আমরা মিলাতে যাই, এখন আপনি যেই কোনো জায়গায় একটি অপরাধ সংঘটিত হলে আপনি দেখবেন কেউ না কেউ ওই জায়গায়, যত বড় ক্ষমতাশালী মানুষ হোক, ওই জায়গায় কেউ না কেউ আপনার প্রতিবাদ করে। আপনি দেখবেন একটি অটোওয়ালার মুখে যেই ধরনের প্রতিবাদী একটি ভাবভঙ্গি চলে এসেছে, সেটা কিন্তু 5 আগস্টের কারণেই বাংলার মানুষের মধ্যে একটি প্রতিবাদী মনোভাব তৈরি হয়েছে। আপনি দেখেন কোন জায়গায় চাঁদাবাজি করতে গেলে আগে আমরা দেখতে পেতাম যে ট্রাক বা আমাদের ট্রাক বা পিক আপ, এই ড্রাইভার ভাইয়েরা কোনো জায়গায় কোনো প্রতিবাদের কোনো ভাষাই ছিল না। এখন আমরা কিছু কিছু সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে আমাদের এই ট্রাক ড্রাইভার ভাইয়েরা পর্যন্ত এই চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে, যেখানে কোনো ফোর্সের প্রয়োজন হয় না। এই যে সবার প্রত্যেকের জায়গা থেকে যে প্রত্যেকের একটি প্রতিবাদী মনোভাব, সেই মনোভাবটাই হচ্ছে এই জুলাই স্পিরিটের কারণে তৈরি হয়েছে। তো এই জুলাই স্পিরিটের পরবর্তী সময়ে যদি কোনো ধরনের, দেখেন সবার ফ্যামিলি রয়েছে, সবাই সবাই কর্মস্থানে ফিরে গেছে, কিন্তু এই যে জুলাই গণঅভ্যুত্থানের পরে যে আপনার ফ্যাসিস্ট কাঠামো যেন আবার তৈরি না হয়, সেই বীজ কিন্তু বপন সবার মনের মধ্যে এই আন্দোলনের কারণে তৈরি হয়ে গেছে। সবাই নিজ নিজ জায়গায়, নিজ নিজ কর্মক্ষেত্রে, আমরা এখন দেখতে পাই যে যে কর্মক্ষেত্রে রয়েছে সেই কর্মক্ষেত্রে তারা তাদের এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সুযোগ পাচ্ছে এবং এই প্রতিবাদ করছে। আচ্ছা ভাই, আমি একটু অ্যাড করি প্রশ্নের সাথে, যে আপনি বললেন যে সবার মাঝে একটা প্রতিরোধের একটা আবির্ভাব মানে গড়ে উঠেছে। আমি আপনার সাথে একমত, কিন্তু হ্যাঁ, এই আন্দোলনের বিশেষ অংশ আপনার ছাত্র ছিল, আমরা জানি। সো হ্যাঁ, এই যে আপনার ছাত্ররা ছিল, এবং বর্তমানে তাদের মাঝে একটা অ্যাকশনের একটা রিয়াকশন বেশি বেশি দেখা যায়। সবার মধ্যে একটা কমপ্লেইন যে যারা ছাত্ররা আপনার প্রত্যেকটা বিষয়ের উপর রিয়াকশনটা বেশি দিচ্ছে, একটা উগ্র ভাব তৈরি হ্যাঁ, হইতেছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? হ্যাঁ। আচ্ছা, দেখেন, এই উগ্র ভাবের কথা যদি বলি, যে আন্দোলন সংগ্রামে ছাত্ররা অবশ্যই তাদের বয়স কম, অবশ্যই তাদের আন্দোলনের ভাষাটাও অন্যরকম হয়। আপনি দেখতে পাবেন যে 40+ বয়সের যারা রয়েছে তাদের আন্দোলনের ভাব, আর হচ্ছে যুবক, তরুণ এবং ছাত্রদের আন্দোলনের প্রক্রিয়া কিন্তু সবসময় ভিন্ন হয়। আপনি এই জুলাই গণঅভ্যুত্থানে তার প্রমাণ দেখেছেন, 69-এর সময় দেখেছেন, 66 সময়ও দেখেছেন, হয়তো শুনেছেন। আমরা 71-এও সেই ছাত্রদের বা যুবকদের যে স্পিরিটটা, এই স্পিরিটটা আপনারা দেখেছেন। এখানে উগ্রতার বিষয়ে আমি একটা একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে হয়তো বা কোনো জায়গায় আমরা বেশি অতি উৎসাহী হয়ে আমরা অনেক কার্যক্রম হয়তো যুবক বা ছাত্ররা করে ফেলে। এটা অবশ্যই এটা কিছু ভুলের কারণে হয়, কিছু ভুল হয়ে থাকে। এখন ছাত্রদের সবসময় তাদের আন্দোলন কেন্দ্রিক যে মনোভাবটা, তাদের কিন্তু ভিন্ন একটা রূপ হয়ে থাকে। তারা অন্যায়ের প্রতিবাদটা একটু ভিন্ন রূপে সবসময় করে থাকে। এখন এটাকে যদি উগ্রভাবে বলা হয়, আবার কিছু আছে যে ছাত্রদের সাথে মিশে, আমরা এটা বলবো না, ছাত্রদের সাথে মিশে যারা তাদের স্বার্থ হাসিল করতে চায়, তারা এই ছাত্রদের মাঝখানে থেকে কিছু বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, এই ছাত্রদেরকে একটি কলঙ্কের দাগ বা ছাত্রদেরকে আপনার কি বলে আহ মনে করেন বিতর্কিত করার জন্য হয়তো কিছু স্বার্থস্থানী মহল তারা ছাত্রদের সাথে মিশে এই ধরনের মনোভাব কোনো না কোনো জায়গায় তৈরি করে এবং ছাত্রদেরকে উস্কে দিয়ে কোনো না কোনো জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করে। হইতে পারে, বাট আমরা আমরা যে সাধারণ মানুষের যেটা চোখে দেখি, যেটা শুনি, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ছাত্রের যে একটা বিহেভিয়ার, একটা পরিবর্তন, এটা খুবই একটা কি বলবো যে আপাতত দৃষ্টিতে এটা খুবই একটা, মানে আমরা যদি নাম দিই, এটা একটা উগ্রতা ভাব। বাট দেখি অবশ্যই সময় আসবে, চেঞ্জ হবে, বুঝবে, সবারই একটা নিয়ে নিজস্ব জ্ঞানবোধ থেকে কাজ করবে। তো আচ্ছা, ভাই আপনি আপনি এখন পর্যন্ত, হ্যাঁ আসাদ ভাই, আপনি এখন পর্যন্ত আমাকে আহ, এরকম কোনো দেখছেন যে ছাত্ররা একটি অসহায় মানুষের সাথে একটি উগ্রতার ভাব দেখাইছে? একটি অসহায় অসহায় মানুষের না, সাথে উগ্রতার অসহায় ভাব মানুষটা বেশি হ্যাঁ, মানে এখানে টপিকটা অসহায় না, মানে টপিকটা হলো কোনো যে আহ, প্রত্যেকটা মানে আন্দোলনের কোনো একটা অন্যায় কাজে, ওয়ে থাকে। হ্যাঁ, হ্যাঁ, আন্দোলনের ওয়েটা যে মানে কথাবার্তার ধরন, অবশ্যই, যে ধরনের বিষয়টা বলতেছি আমি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ,
এখন কথাবার্তা ধরেন ওই যে বললাম, সবার মেন্টালিটি বা হচ্ছে যে সবার কথা বলার ধরন, আমার কথা বলার ধরন আপনার কথা বলার ধরন কিন্তু ভাই এক না। এখন হুম। এত বড় একটা আন্দোলন হয়, ছাত্রদের অবস্থান কিন্তু অনেক থাকে, ছাত্রদের সংখ্যা কিন্তু অনেক থাকে। এখন এই ছাত্রদের মধ্যে দু একজনের কথাবার্তা দু একজনের কথাবার্তা হয়তো মানে একটু কথা বলার ধরন অন্যভাবে হতেই পারে। এটা আমাদের অবশ্যই, কিন্তু সব ছাত্ররাই যে আন্দোলনের মধ্যে উগ্রতা দেখায় এরকম কিন্তু না। সবার মধ্যে যে এরকম উগ্রতার ভাব আছে এরকম কিন্তু না। কিন্তু অবশ্যই উগ্রতার ভাব ছাত্ররা দেখায়। কোন জায়গায় দেখায়? অবশ্যই যে অন্যায়কারী প্রতিষ্ঠান রয়েছে, অন্যায়কারী ব্যক্তি রয়েছে, তাদের সাথে আমি মনে করি যে উগ্রতার ভাব যেখানে দেখানো দরকার অবশ্যই দেখানো দরকার। আপনি দেখেন যে পলিটিশিয়ানরা আছে, তারা ছাত্র অবস্থায় যেই দলই করুক, ছাত্র দল করুক, ছাত্র শিবির করুক, তারা দেখবেন ছাত্র ফ্রন্ট করুক, তারা দেখবেন ছাত্র অবস্থায় তাদের যে দায়িত্বগুলো বা তারা যে অন্যায়ের প্রতিবাদ করেছে, সবসময় কিন্তু অন্যায়ের প্রতিবাদ গুলো উগ্রতার সাথেই করেছে। উগ্রতার সাথে, উগ্রতা বলতে যে আপনার কি বলে যে উগ্রতা বলতে যে আপনার একবারে কোনো আপনার তথ্য প্রমাণ বা কোনো ধরনের ইয়া ছাড়াই মানুষের উপরে হামলা বা এরকম কোনো এরকম কোনো পরিস্থিতি সৃষ্টি করেনি। তারা তাদের অধিকার আদায়ের জন্য সবসময় আমরা দেখেছি অধিকার আদায়ের জন্য আমাদেরকে উগ্রতার এখন হয়তো এখন পথ ভাই বেছে আপনি কি নিতে হয়েছে। আপনি কি আপনি কি সাপোর্ট করেন কিনা যে উগ্রতাকে? সাপোর্ট করেন কিনা না, আপনি উগ্রতাকে? অবশ্যই আমি উগ্রতাকে সাপোর্ট করি না। আমি কখনোই এই উগ্রতাকে সাপোর্ট করি না। কিন্তু এখানে উগ্রতাকে যদি এভাবে বুঝায় যে আমি আন্দোলন, আমার সঠিক অধিকার, আমার সেই সঠিক অধিকার থেকে আমাকে বঞ্চিত করা হচ্ছে, এবং মানুষ যে অধিকারগুলো প্রতিষ্ঠান থেকে পাবে সেই প্রতিষ্ঠান তাদেরকে সেই সুযোগ দিচ্ছে না, আমি সেইখানে গিয়ে যদি প্রতিবাদ করায় আমাকে উগ্র বলা হয়, অবশ্যই আমি সেই প্রতিবাদের ভাষাস্বরূপ যদি আমাকে উগ্রতার তকমা দেওয়া হয়, আমি সেই উগ্রতাকে পছন্দ করি। আমরা নেক্সট প্রশ্ন যদি যাই, যে আপনার আমরা অনেকেই দেখি যে, আমি যে প্রশ্ন আমরা সহজ করে বলি যে জুলাইয়ের যে একটা শক্তি, যে একটা আদর্শ, যে একটা চেতনা, এটা কি আমরা বর্তমান সময় দেখি যে বিভিন্ন রাজনৈতিক দল আপনার কি করে, আপনার তারা এটা ব্যবহার করছে। হ্যাঁ, আমি কিন্তু এটার জবাব আপনাকে প্রথম একটা প্রথম প্রশ্নের মধ্যে দিয়েছিলাম যে এখন আমাদের কিছু রাজনৈতিক দল আমাদের এই গণঅভ্যুত্থানকে গণঅভ্যুত্থান বলতে স্বীকারই করে না। তারা ওই যে অবশ্যই। ক্ষমতার পালাবদলের একটি আন্দোলন হিসেবেই বিবেচনা করে। এই যে ২,০০০ মানুষের প্রাণহানি, ২৫,০০০ ৫০,০০০ প্লাস মানুষের, আমার ছাত্র জনতা ভাইদের অঙ্গহানি, এই অঙ্গহানি এবং এই মৃত্যুকে তারা জাস্ট তাদের ক্ষমতার পালা বদল হিসাবেই দেখে। কিন্তু আমরা মনে করি এই জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ এবং সকল বৈষম্যের অবসানের জন্যই এই জুলাই গণ অভ্যুত্থান। আমরা এই জুলাই গণ অভ্যুত্থানকে কখনোই ক্ষমতার পালা বদল হতে দিব না। আমরা এই জুলাই গণ অভ্যুত্থানকে সাধারণ মানুষের যে আশা এবং আকাঙ্ক্ষা, এখনো ছাত্রদের মধ্যে আমি মনে করি সেই স্পিরিট রয়েছে। সেই স্পিরিট অবশ্যই প্রত্যেকটা গণ যারা এই ফ্যাসিস্ট হয়ে উঠবে তাদের বিরুদ্ধে আমাদের এই আচরণ সবসময়। ছাত্ররা কখনো ঘুমায় না। আপনি দেখবেন ছাত্ররা প্রতিটি আন্দোলন সংগ্রামে, প্রতিটি যৌক্তিক আন্দোলন সংগ্রামে ছাত্ররা ঠিক ঠিক সঠিক সময়ে জেগে ওঠে। আপনারা আপনি হয়তো আসাদ ভাই দেখেছেন যে এই ১৭ বছর বা ১৮ বছর, ১৭ বছর আওয়ামী সরকার যত পন্থী মানে বৈষম্য রয়েছে সব পন্থা সে অবলম্বন করেছে। সে তার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য এমন কোনো জায়গা নেই যেই জায়গায় তার লোককে ওইখানে রাখেনি। একবারে আপনি কি বলবো, আমাদের ওয়ার্ড থেকে শুরু করে একবারে মন্ত্রণালয় পর্যন্ত তার লোক একবারে এরকম কাঠামোতে তৈরি করেছে। কিন্তু যখন এই বড় রাজনৈতিক দল যারা এই আন্দোলন সংগ্রাম করে একটু পরিমাণ শেখ হাসিনা সরকারকে থামাতে পারেনি, দাবাতে পারেনি, ঠিক তখনই যখন বাংলার সাধারণ ছাত্ররা, বাংলাদেশের সাধারণ ছাত্ররা যখন আন্দোলনে নেমেছে, তখন কিন্তু তাদের পিছনে ছিল সবাই। আপনি রাজনৈতিক দলগুলো বলেন বা আপনার সাধারণ মানুষগুলো বলেন, যখন দেখেছে যে সাধারণ ছাত্রদের ব্যানার, তখন তারা এই সাধারণ ছাত্রদের সাথে মিলে এই বাংলাদেশের যে বিনির্মাণ, কারণ তারা বুঝতে পেরেছে যে এই যে নির্বাচনের কথা বলে, গণতন্ত্রের কথা বলে যারাই ক্ষমতায় যায় তারাই এই বাংলাদেশের মানুষের ক্ষমতাকে তারাই এই বাংলাদেশের মানুষের অধিকারকে নস্যাৎ করে, তারাই এই বাংলার মানুষের অধিকার হরণ করে, তারাই এই বাংলার মানুষের উপরে অত্যাচার নির্যাতনের হৃৎপিণ্ড চালায়। যারা এই গণতন্ত্রের কথা বলে, নির্বাচনের কথা বলে, ক্ষমতায় যে তারাই এই কাজগুলা করে।
তো যখন এই গণঅভ্যুত্থানটা হয় এবং বাংলার এখন আমরা মনে করি যে এই বাংলাদেশের মানুষ এখনো চায় পরিবর্তন, এখনো তাদের মধ্যে সেই লুকায়িত ভাবটা রয়েছে যে না, সেই আগের বাংলাদেশ আর আমরা হতে দিব না, আমরা চাই নতুন বাংলাদেশ, এবং এই নতুন বাংলাদেশের হাল এই তরুণ প্রজন্ম ধরবে। ধন্যবাদ ভাই। আমার আরেকটা প্রশ্ন ছিল যে অনেক রাজনৈতিক দল এই যে জুলাইয়ের আন্দোলন আদর্শকে তারা ব্যবহার করতেছে নিজেদের স্বার্থের কারণে, আপনারা কি এটাকে লক্ষ্য করেছেন কিনা বিষয়টা? হ্যাঁ ভাই, আমি শুধু রাজনৈতিক দল না, আমি মনে করি যে এই জুলাই গণ অভ্যুত্থানকে অনেকেই, যারা এই মুক্তিযুদ্ধকে যারা মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করে যারা মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করে আপনার আহ, তাদের যেই স্বার্থ হাসিল করেছিল, এবং এই আওয়ামী সরকার যে মুক্তিযুদ্ধের কথা বলে তাদের স্বার্থ হাসিল করেছিল, ঠিক আমিও মনে করি এই জুলাই গণ অভ্যুত্থানকে কুক্ষিগত করে হয়তো অনেকেই স্বার্থ হাসিল করে, অনেক ব্যক্তি হোক বা গোষ্ঠী হোক বা রাজনৈতিক দল হোক। আমরা মনে করি এই জুলাই গণ অভ্যুত্থানকে অন্তত সাধারণ ছাত্ররা, যারা কোনো পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত নয়, তারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবসময় তাদের বুকে ধারণ করে এবং বুকে লালিত করে। আমরা মনে করি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম একটি একটি জাতির একটি একটি জাতির নতুন করে বাঁচার যে স্বপ্ন, সেই স্বপ্নের একটি প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম অবশ্যই অবশ্যই সবসময় তাদের যে দিক, এই প্ল্যাটফর্ম কখনোই কারো ক্ষমতার পালাবদল হবে না, কারো ক্ষমতার পালাবদলের মাধ্যম হবে না। এই প্ল্যাটফর্ম, বৈষম্য বিরোধী ছাত্র প্ল্যাটফর্ম, সবসময় এই প্ল্যাটফর্মের নামে আমরা যেই দিকে বা এই গণঅভ্যুত্থানটা আমরা ঘটিয়েছি, সেই উদ্দেশ্য সেই উদ্দেশ্য আমরা অবশ্যই সেই উদ্দেশ্য যেই পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে না পৌঁছাবো, সেই পর্যন্ত সাধারণ ছাত্ররা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে অবশ্যই এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে, এবং বৈষম্য সকল থেকে দূর না হওয়া পর্যন্ত। আপনি দেখেন, এখন পর্যন্ত যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে এখন পর্যন্ত অনেকেই চেয়েছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম থেকে আপনার বিতর্কিত করার জন্য, এবং অনেকের মাধ্যমে হয়তো হয়েছে। আমরা মনে করি যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই প্ল্যাটফর্মটা হচ্ছে টোটালি সকলের অংশীদারিত্বের একটি প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটা অবশ্যই বাংলার মানুষের অধিকার আদায়ে সবসময় কাজ করে যাবে। আচ্ছা ভাই, আপনি একটা কথা বলছেন যে এই প্ল্যাটফর্মটা সকলের অংশীদারিত্ব একটা প্ল্যাটফর্ম, আমি আপনার সাথে একমত। কিন্তু আমরা যেটা দেখেছি এখানে যেহেতু সকলের অংশীদারিত্ব, তো যে কোনো সুবিধা, যে কোনো কাজ এখানে সকলে একত্রিত হয়ে কাজ করবে। কিন্তু আমরা দেখি যে এখানে গুটি কয়েক লোক এখানে তারা একটু বেশি সুবিধা গ্রহণ করতেছে, বা এটা কি আপনারা দেখছেন কিনা, বা এখানে কোনো কাজ করতেছেন আচ্ছা কিনা আপনারা? দেখেন, অনেকেই অনেক রাজনৈতিক দল তাদের ব্যানারে ফিরে গিয়েছে, অনেক রাজনৈতিক দল তাদের ব্যানারে ফিরে গিয়েছে। যারা তাদের রাজনৈতিক ব্যানারে ফিরে গিয়েছে, তারা আর এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটাকে তারা লালিত করে না। তাদের যে লক্ষ্য উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে তারা সেই উদ্দেশ্যেই তারা কাজ করছে। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে যেই রাজনৈতিক দলগুলো সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম হোক বা তাদের নিজ ইচ্ছাই হোক, যারা রাজপথে নেমেছিল, তারা হয়তো সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মকে ওন করে না। যারা ওন করে, অবশ্যই যারা এই প্ল্যাটফর্মটাকে ওন করে, তারাই তো তাদের এই প্ল্যাটফর্ম নিয়েই এগিয়ে যাবে। এখন আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র, আমি আমি সব জায়গায় আমার পরিচয় দিচ্ছি, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার মুখপাত্র সাক্ষরতা সদীপ। এখন আরেকজন যে আমার ছাত্র দলের ভাই আছে বা ছাত্র শিবিরের ভাই আছে, সে তো আর এখন বলতেছে না আমি বৈষম্য বিরোধীর একজন যোদ্ধা, বা আমি একজন বৈষম্য বিরোধীর একজন সংগঠক ছিলাম, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক ছিলাম, যেহেতু বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ক ছিল সমন্বয়কারী হিসাবে। তো এখন তারা যে রাজনৈতিক দলগুলোর পরিচয় বহন করতে, তো সেই ক্ষেত্রে আমাদের তো পরিচয় বহন করে। এখানে যদি আপনি সুবিধার কথা বলেন, এখানে তো সুবিধার আহ কোনো জিনিস আমি দেখতে পাচ্ছি না। কারণ আমাদের সাথে ছাত্র দলের ভাইরা ছিল, ছাত্র শিবিরের ভাইরা ছিল। নারায়ণগঞ্জে প্রথম যে সমন্বয়কারী বা সমন্বয়কের দায়িত্ব ছিল, প্রথমে ছিল আমাদের ফারহানা মানিক মুনাফা, সে ছিল 1 নম্বর সমন্বয়ক। 2 নম্বর সে ছিল ছাত্র ফেডারেশনের, সে ফারহানা মানিক মুনাফা ছিল ছাত্র ফেডারেশনের। 2য় নম্বর সাইফুল ভাই ছিল ছাত্র ফ্রন্টের। 3য় নম্বর ছিলাম আমি সজীব, যেখানে আমি কোনো পলিটিক্যাল পার্টির সাথে জড়িত নই। তো সেই ক্ষেত্রে এখন তারা তাদের পরিচয় দিচ্ছে ফারহানা মুনাফা, আমি ছাত্র আমি ফেডারেশন। জাস্ট এই প্রশ্নটা আমি আর সাথে আরেকটু অ্যাড করে দিই, সাথে আমি জাস্ট আপনি যেহেতু বলছেন সুবিধা, আমি আরেকটু যদি প্রশ্নটা আরেকটু যদি ওভার করে দিই, যে সুবিধা বলতে এখানে বলছে যে অনেক ধরনের দুর্নীতি অনিয়মের সাথে জড়িত হচ্ছে এই যে আপনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম নিয়ে, এটাকে আপনারা লক্ষ্য হ্যাঁ, করেছেন কিনা?
এখানে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে অন্যায় যে করুক, অন্যায় কোনো দলের না, সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হোক, সে এনসিপির হোক, সে বিএনপির হোক, সে জামাতের হোক, সে গণসংহতির হোক, সে বাসদ হোক, জাসদ হোক, যেই দলই হোক না কেন, অন্যায়কারীকে আমি ব্যক্তিগতভাবে অন্যায়কারী হিসেবেই দেখবো, এবং অন্যায়কারীর শাস্তি সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। যারা এই জুলাই গণঅভ্যুত্থানকে প্ল্যাটফর্মকে পুঁজি করে যারা তাদের অন্যায় কার্যক্রম চালিয়ে যায়, তাদের সর্বোচ্চ শাস্তির আমরা দাবি করি। আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেই দাবি করি। এবং আপনি দেখতে পারবেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে যারা অপকর্মের সাথে লিপ্ত হয়েছে এবং যাদেরকে চিহ্নিত করা হয়েছে, তাদেরকে কিন্তু পরবর্তীতে সাসপেন্ড এবং পরবর্তীতে এই অব্যাহতি দেওয়া হয়েছে, এবং পরবর্তীতে তাদেরকে আইনের হাতে তুলে দেওয়া হয়েছে। আচ্ছা। তো ভাই আমার আরেকটা প্রশ্ন যেটা খুবই গুরুত্বপূর্ণ এই শো এর, যে আমাদের যে মেইন টপিকটা ছিল যে জুলাই স্পিরিট কোন পথে, এই প্রশ্ন আপনার কাছে আমি করি যে হ্যাঁ, বর্তমানে যে জুলাই স্পিরিট, আপনার 5ই আগস্ট যে ধরনের স্পিরিটটা ছিল, এখন কি এই স্পিরিটটা কি কমেছে নাকি বেড়েছে, নাকি বর্তমানে একটা মাঝামাঝি অবস্থানে আছে? আপনার কি মনে হয়? আমি যদি মনে করি সহজ ভাবে ভাই, যদি প্রশ্ন সহজ ভাবে যদি বলতে, হ্যাঁ, শর্টকাট প্রশ্ন যদি উত্তর দিতেন যে স্পিরিটটা কি আপনার কাছে কিরকম মনে হয়? আমার কাছে মনে হয় যে অবশ্যই জুলাই স্পিরিট প্রথম যে আশা আকাঙ্ক্ষা ছিল, কিছু ব্যক্তি বা দলের কারণে এই জুলাই স্পিরিটটা পদে পদে বাধাগ্রস্ত হওয়ার কারণে হয়তো মানুষের কাছে এবং অনেকের কাছেই জুলাই স্পিরিটটা, সেই স্পিরিটটা কমার পথে। এবং আমরা চাই যে আপনি দেখেন যে আমরা জুলাই গণ অভ্যুত্থানের যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্র যখন আমরা পাঠ করতে বললাম, তখন কিন্তু একটি বৃহৎ দল এই জায়গায় বাধা দিয়েছে। এ- এই জায়গায় বাধা দিয়ে আমাদের এই জুলাই স্পিরিটটাকে আমরা যে সামনে এগিয়ে নিয়ে যাবো, এখানে একটি বাধা। আমরা যখন আহ রাষ্ট্রপতিকে অপসারণ করতে চেয়েছি, তখনও সেই জায়গায় আমাদেরকে বাধা দেওয়া হয়েছে। আমরা বিভিন্ন সংস্কার কাজে আমাদেরকে বাধা দেওয়া হয়েছে। এই যে আমাদের যে জুলাই গণ অভ্যুত্থানের যে স্পিরিটটা, এই স্পিরিটটা আমি মনে করি যে অবশ্যই একটি দল এবং দলের স্বার্থের জন্যই, একটি দল এবং দলের স্বার্থের জন্য এই জুলাই স্পিরিটটাকে আস্তে 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 কমিয়ে দেওয়া হচ্ছে। কারণ যদি জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটটা সঠিকভাবে থাকে, তারা যেই কার্যক্রম চালিয়ে গেছে, আপনি 5 আগস্টের পরে দেখবেন যে সারা বাংলাদেশে যেইভাবে তাদের সেই আওয়ামী ফ্যাসিস্টদের কাঠামো ভাবে যে কাঠামো তারা তৈরি করেছিল, সেই কাঠামোতেই তাদের অবস্থান। যে কাঠামোগুলো তারা তৈরি করেছে, সেই কাঠামোতে শুধু ওই যে মানুষ বলতেছে চেয়ারের যে পরিবর্তন, সে চেয়ারের পরিবর্তন হয়নি, চেয়ারের মানুষের পরিবর্তন হয়েছে সেই জায়গায়। তো আমরা মনে করি যে জুলাই গণ অভ্যুত্থানের যদি স্পিরিটটা তারা না করে, বাধা প্রদান না করতে, অবশ্যই জুলাই স্পিরিটটা যে 5 আগস্টের আগে যে যেরকম ছিল, পরবর্তীতে 5 আগস্টের পরে পরে যেরকম ছিল, এখন পর্যন্ত সেই স্পিরিটটা অবশ্যই সাধারণ ছাত্রদের মধ্যে আমি মনে করি অবশ্যই আছে। তারা এখনো স্বপ্ন দেখে, তরুণরা এখনো স্বপ্ন দেখে বাংলাদেশের সামনে যে নির্বাচন হবে, এই নির্বাচনের মধ্যে তরুণদের একটি আধিপত্য থাকবে, এবং তরুণরাই এই বাংলাদেশের আগামী নেতৃত্ব দিবে। এই 5 আগস্টের স্পিরিট আমাকে এটাই বলে। আমি ব্যক্তিগতভাবে যা বলি, হয়তো বা তরুণরাও এটার সাথে একমত হবে। ঠিক আছে ভাই, আপনাকে ভাই অনেক ধন্যবাদ যে আপনি খুবই চমৎকার ভাবে বলছেন। আমি জাস্ট লাস্ট একটা প্রশ্ন বলবো আপনাকে, প্রশ্নের উত্তর আপনি অলরেডি দিয়ে দিয়েছেন, বাট আমি আবার আপনার থেকে শুনতে চাচ্ছিলাম যে এই যে জুলাই যে একটা আন্দোলন, এই আন্দোলন যদি আবার ঘটিত হয়, আবার যদি পুনরায় আন্দোলন করতে হয়, সেখানে আপনার সাধারণ মানুষের অংশগ্রহণ আপনারা কতটুকু পাবেন, আপনার কি মনে হয়? আচ্ছা দেখেন, এই আপনার স্বৈরাচার আন্দোলন হয়েছে, সেই জায়গায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। আপনার প্রতিটা আন্দোলনই আপনি দেখবেন যে আন্দোলনে কিন্তু বাংলার মানুষ আন্দোলন সংগ্রামে সব সব সময় পটু। তারা আপনি 66 বলেন, 69 বলেন, 71-এর যুদ্ধ, পরবর্তীতে আপনি স্বৈরাচারের আন্দোলন, পরবর্তীতে আপনি এই যে 24-এর গণঅভ্যুত্থান। আমি মনে করি যে অন্যায় অবিচারের ক্ষেত্রে কোনো শাসকই টিকতে পারে না। আমি মনে করি যে পরবর্তীতে যদি কোনো আবার ফ্যাসিস্ট সাদা আন্দোলন হয়, বা ফ্যাসিস্ট যারা নতুন ভাবে কাঠামো তৈরি করতে তারা আন্দোলন হয়, এই সাধারণ মানুষ অবশ্যই এর বিরুদ্ধে অবশ্যই লড়বে। এবং এই সব সময় এই ফ্যাসিস্ট এবং জালিমের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ সবসময় সোচ্চার ছিল, থাকবে এবং আছে।
ঠিক আছে ভাই, আপনি আপনার সাথে একমত পোষণ করছি যে আমরাও মনে করি যে আমরা যদি ভবিষ্যতে যদি এমন কোনো সিচুয়েশন হয় অবশ্যই সবার অংশগ্রহণ আমরা আশা করব ইনশাল্লাহ। তো ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের শোতে আসার জন্য, এবং ইনশাল্লাহ আমরা আবার আপনাকে কোনো পাবো যে এই বিষয়ে টপিক আলোচনা করার জন্য। তো আজকে আমাদের এই পর্যন্তই। আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।